অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিনি ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ জন রাজনৈতিক নেতা থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন ডক্টর ইউনূস। আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এমন সাধ্য কারো নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয় বলেও মনে করেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে গবেষণা সংস্থা ইনোভেশন এর জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। গত প্রায় ১ বছর ধরে সব দল মিলে রাজনৈতিক যে আলোচনা করছে তা আগে কখনো হয়নি বলেও মন্তব্য করেন প্রেস সচিব। আরেকটা হচ্ছে যে আমরা যে কথাটা বলছি যে ফেব্রুয়ারি মাসে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলছেন, প্রফেসর ইউনূস বারবার বলছেন, আমাদের তরফ থেকে প্রেস উইং এর তরফ থেকেও আমরা বারবার বলছি, বোঝা গেল যে মানুষের ট্রাস্টটা আছে, মানুষ ভাবছেন যে ভালো একটা ইলেকশন হবে। আর আমি মনে করি যদি 94% যে সেইটা মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে মানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারবে। দেখেন এবং সবাই মিলে পুরো জাতি একসাথে মিলে লেটস হ্যাভ এ ভেরি গুড ইলেকশন। বাংলাদেশের জাতীয়তাবাদ এর মূলমন্ত্রে ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আর বিএনপির বিরুদ্ধে বিষাদগার চলছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত ১৫ বছরে বিএনপির আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় করা হয়েছে। এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না। যদি আমরা একটা পরিবার মনে করি তো দুই একটা ব্ল্যাক শিপ থাকতে পারে না, কুলাঙ্গার থাকতে পারে না। তো সেই রাজনৈতিক দলটি বা ওই পরিবার যদি কুলাঙ্গারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে সেই পরিবারটাই তো সবচেয়ে ভদ্র পরিবার, যথার্থ পরিবার। আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দেয়া সাক্ষ্য গ্রহণ শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে দ্বিতীয় দিনের মতো জেরা করা হয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে নাহিদ ইসলামকে জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। পরে নাহিদ ইসলাম জুলাই হত্যাকাণ্ডের অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি জানান। বলেন, দেশের জনগণই জুলাই গণঅভ্যুত্থান করেছেন, এখানে কোনো দেশি বা বিদেশি কোনো ষড়যন্ত্র ছিল না। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ থাকলেও সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তথ্য প্রমাণ এসেছে এবং শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছিল। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। ব্যক্তির বিরুদ্ধে যেরকম মামলাটা আনুষ্ঠানিকভাবে চলে, দলের বিরুদ্ধে বা সংগঠনের বিরুদ্ধেও সেটা করা সম্ভব। আমরা চেষ্টা করছি দ্রুত শেষ করার জন্য। আজকে যিনি দিচ্ছেন সাক্ষ্য, তারপরে ম্যাক্সিমাম হয়তো একজনের একটা সংক্ষিপ্ত সাক্ষ্য হতে পারে, এরপরেই ইনভেস্টিগেশন অফিসারদের। ২৫ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত।
চট্টগ্রামের সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে এই আবেদন মঞ্জুর করেন। এর আগে গত 18 সেপ্টেম্বর ওই দম্পতির ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে দুদক। পরে শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত। এদিকে আজ চট্টগ্রাম থেকে সাইফুজ্জামান চৌধুরীর বিদেশি সম্পদ ও অর্থ পাচার সংক্রান্ত 23 বস্তা নথি উদ্ধার করেছে দুদক। এছাড়া সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে মুদ্রা পাচার তথ্য প্রমাণের নথি রয়েছে বলেও দেখা গেছে। এবারে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তারই অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে তারা এখানে অবস্থান নেন। তবে কোনো শিক্ষককে অবস্থান নিতে দেখা যায়নি। কর্মকর্তা ও কর্মচারীদের দাবি, গতকাল যারা শিক্ষকের গায়ে হাত দিয়েছে তাদেরকে আজকের মধ্যে বহিষ্কৃত করতে হবে, প্রাতিষ্ঠানিক সুবিধাও নিশ্চিত করতে হবে বলে জানান তারা। এদিকে গতরাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র আজ যাচাই বাছাই করা হবে। এরপর আগামীকাল প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এদিকে 23 সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে প্রার্থীরা। এরপর অভিযোগ গ্রহণ ও আপত্তি নিষ্পত্তি শেষে 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। এবারের চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলে 1162 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে 931 জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে বিভিন্ন পদে 429 জন মনোনয়নপত্র জমা দেন। ভিপি পদে 25, জিএস ও এজিএস পদে 22টি করে মনোনয়নপত্র জমা পড়ে। এবারে চাকসু নির্বাচনে মোট ভোটার 27,637 জন। আগামী 12 অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া আজ। এর মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনের ধ্বনি বেঁধেছে। ভোর থেকেই দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানাতে চণ্ডীপাঠ, ঘট স্থাপন শুরু হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হয়। চণ্ডীপাঠের মাধ্যমে ধরনীর সকল অমঙ্গল দূর করতে দেবীকে আমন্ত্রণ জানানো হয় মর্তে। এর পাশাপাশি পিতৃপক্ষের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে আত্মার মঙ্গল কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এস এ মারিফের রিপোর্ট। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন মহালয়া হিসেবে পরিচিত। আর এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। রবিবার ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় মহিষাসুর বধের প্রতিচ্ছবি। এরপর মণ্ডপের সামনে বেলতলায় অনুষ্ঠিত হয় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। সনাতন ধর্মমতে ঘট স্থাপনের মধ্য দিয়ে কৈলাস থেকে প্রথমে বেলতলায় আসবেন দেবী দুর্গা। গজে আগমন করছেন, অর্থাৎ হস্তিতে। এতে ধনধান্যপূর্ণ বসুন্ধরা হবে এবং তার প্রভাব সব জায়গায় পড়বে, বাংলাদেশেও পড়বে। আমরা সবাই উন্নত, সমৃদ্ধ, তৃপ্ত জীবন পাব এবং সেই জন্যে আমরা দেবী জগন্মাতা ভগবতী দুর্গার কাছে প্রার্থনা জানাবো আমাদের পূজার মাধ্যমে। মহালয়া শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে এবং শুরু হয় দুর্গাপূজার দিন গণনা। আমাদের এই শস্য শ্যামলা সুজলা সুফলা, আমাদের এই বাংলাদেশ, আমাদের মাতৃভূমি আরো সুন্দর হয়ে উঠুক। এর মধ্যে যে একটা অস্থিরতা, এবং সেই অস্থিরতা দূর করে মা যেন আমাদের মধ্যে সবার মধ্যে শান্তি বিরাজমান করেন। সারা দেশে এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। ঢাকায় মণ্ডপের সংখ্যা 258টি। 5 আগস্ট পরবর্তী দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য দুর্গাপূজাকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট মহানগর পূজা উদযাপন কমিটি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বস্তরে প্রশাসনিক কাঠামো
আজকে মহালয়ে আমরা দেখতে পেয়েছি, সবাই অংশগ্রহণ করেছি। 28 সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের শুরুর তিথি এই মহালয়া। এর মাধ্যমে কৈলাস থেকে মর্তে আসার আহ্বান জানানো হলো দেবী দুর্গাকে। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, এবার সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আনুক দেবী দুর্গা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকেশ্বরী মন্দির, ঢাকা। দুর্গাপূজায় সারা দেশের মণ্ডপে 24 সেপ্টেম্বর থেকে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি কথা জানান। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে 80,000 স্বেচ্ছাসেবক মণ্ডপে মণ্ডপে মোতায়েন থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিমা যেসব বানানো শুরু করেন সেই সময় তিনি না আপনারা বুঝতে পারেন না কিসের জন্য এটা বানাচ্ছেন, যে পূজা যে শুরু হয়ে গেছে এটা তো প্রতিমা বানানোর সময় ওনার বোঝা যাওয়ার কথা, ভাঙার সময় কিভাবে বুঝলো? এটা আমার মনে হয় ওনারা কোথাও এইভাবে বলে নাই। আর হলো কি হবে, এটা তো পঞ্জিকার লেখাই থাকে এটা কোন সময় হবে। আর হয় কি এবার আপনারা দেখেন ভাঙাচুরার সংখ্যা কি খুব বেশি? দুই একটা জায়গায় যে হয় নাই আমি তা বলবো না, দুই একটা জায়গায় হয়েছে, বাট ওটার ক্ষেত্রে তো ওনাকে দায়িত্ব রয়ে গেছে। ওনারা অনেক সময় সাংবাদিক সম্মেলন এসে বলে, বাট এই সম্মেলনে কিন্তু ওনারা নিজেরা রাজি হয়ে গেছে যে এখানে। আর প্লাস ওই যে জায়গাগুলিতে যে ভিডিও ফুটেজে তাকেও কিন্তু ধরা হয়ে গেছে। বাগেরহাটে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছে সনাতন ধর্মাবলম্বীরা। জেলার চিতলমারীতে 2 শতাধিক প্রতিমা সহ এবার 605টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা উৎসব। দিনরাত অলংকার, শাড়ি, মুকুট সাজে গড়ছেন প্রতিমা। রংতুলির আঁচড়ে আঁকছেন সাজসজ্জা। প্রশাসন জানিয়েছে পূজাকে ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে নিরাপত্তা বাহিনী। প্রতিনিধি রিফাত আল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত মিফতাক আলীর রিপোর্টে। আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। এবছর বাগেরহাট জেলায় 605টি পূজা মণ্ডপে পূজা উদযাপিত হবে। গত বছরের তুলনায় দ্বিগুণ আয়োজনে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। দেবী দুর্গাকে অলংকার, শাড়ি, মুকুট পরানোর পাশাপাশি রংতুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রতিমা। 1.5 শতাধিকেরও বেশি মূর্তি তৈরি করেছি এবং দেবদেবীর বিভিন্ন রূপ, বিভিন্ন অংশ আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ সুপার আমাদের এখানে সর্বতোভাবে দৃষ্টি রাখছে এবং আমাদের সার্বক্ষণিক তদারকি করছে এবং আমাদের এই বাড়তি আকর্ষণে তারা সর্বতোভাবে আমাদের সহায়তা করছে। পুজোকে ঘিরে এমন নান্দনিক আয়োজনে পরিবার পরিজন নিয়ে উৎসব উপভোগের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা দেখতে এসেছি, এখানকার প্রতিমা অনেকই সুন্দর হয়েছে। আমার মন্দিরের প্রতিমাগুলো অনেক পছন্দ হয়েছে। এই মন্দিরে দুর্গা পূজা উদযাপন হবে, তাই দেখার জন্য আমি এখানে আসছি। আমি এই চণ্ডীবিটা মন্দিরে প্রতিমাগুলো দেখতে আসছি। সুষ্ঠু শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য দলমত নির্বিশেষে সকল পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্টরা। খুব সুন্দরভাবে এই পুজো আর্চাগুলো অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করছে। সেই সাথে রাজনৈতিক দল বিএনপি, জামাত এরাও আমাদের সাথে সহযোগিতা করছে। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সাথে থেকে তাদের এই দুর্গাপূজা উৎসবকে সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয়ভাবে করতে পারে সে ব্যাপারে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। জেলার মোট 605টি পূজা মণ্ডপের মধ্যে 90টি মণ্ডপকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে কঠোর নিরাপত্তা চাদরে আনা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সবার সাথে আমরা কমিউনিকেশনের মাধ্যমে এবং সবার সাথে আমরা কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা এবারের শারদীয় দুর্গোৎসবটা উৎসবমুখর পরিবেশে গতবার যেমন হয়েছে এবারও যেন সেভাবেই পুজোটি সম্পন্ন হয়, তার জন্য আমরা সচেষ্ট করছি। দুর্গা উৎসব উপলক্ষে এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ কাজ করছে। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে, আর পূজারীরা দিন গুনছেন মহালয়ার পর দেবী দুর্গার আগমনের। মিফতাক আলী, মাই টিভি। আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসে শিক্ষার্থীরা নতুন পাঠ্য বই হাতে পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাহ উদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। গত বছর বই ছাপানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে, চলতি বছর তাদেরকে বই ছাপার কাজ দেওয়া হবে না বলেও জানান ডক্টর সালাহ উদ্দিন আহমেদ। ভ্যাকসিনেশন জন্য ওরা টিকা আছে, ওটা ইপিআই এক্সটেন্ডেড প্রোগ্রাম ফর ইমিউনাইজেশন, ওরা চেয়েছে 6 মাসের জন্য চেয়েছে, আমরা 3 মাসের জন্য বলেছি।
ইউনিসেফের থ্রুতে দেবে, তবু আমরা বলেছি ইউনিসেফের সাথে নেগোশিয়েট করে তাদের কমিশনটা একটু কমানো যায় কিনা, 3 মাসের জন্য আপাতত আনুক, আর বাকি 3 মাসের জন্য একটু কম্পিটিটিভ বিডিংয়ে যদি ইউনিসেফের মধ্যে যদি আমরা আরও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আনতে পারি, সেটা তাদের কাজ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি মন্তব্য করেন। ইসলামের শিক্ষা জীবনে বাস্তবায়ন হয়নি বলে সমাজ থেকে অনিয়ম দুর্নীতি দূর হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। মানুষের অধিকার, নারীর অধিকার, শিশুর অধিকার, কথা বলার অধিকার, এই অধিকারের কথা 1000 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। হযরতের যে ইনস্ট্রাকশনস, নির্দেশাবলী, জীবন আচার আমাদের জীবন আচারের সাথে মিলে না। তো আমরা তো নামে মাত্র মুসলমান, নামে মাত্র আশিকে মুস্তাফা, আমাদের জীবনধারায় হযরতের আদর্শ নাই। আসুন আমরা হযরতের আদর্শ, সিরাত, সুন্নাত আমরা মেনে চলি, আমাদের জীবনকে আলোকিত করি। রাষ্ট্র পরিচালিত হয় কনস্টিটিউশনের মাধ্যমে। এই যে কনস্টিটিউশনের ধারণা, এটা প্রথম দিয়ে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলনার মজগুনিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে পুলিশ ও বাসিন্দাদের অন্তত 30 জন আহত হয়েছে। সকালে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। শুরু থেকে টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন বাসিন্দারা। সকাল 10টার পর পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষে শুরু হয়। এই সময় স্থানীয়রা ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডোজার দিয়ে গাড়ি ভেঙে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করলে তারা উচ্ছেদ করতে দেবে না। পুলিশ বলছে, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রয়েছে। এবারে আমাদের কৃষি। বগুড়ায় বিদেশি ফুল জারবেরার বাণিজ্যিক চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন রঙের সৌন্দর্য ভরা ফুলটির উৎপাদন খরচ কম আর লাভজনক হওয়ায় বেকার যুবকদের আগ্রহ বাড়ছে এই ফুল চাষে। জারবেরা চাষে উদ্যোক্তাদের সকল ধরনের সহায়তা দেয়া হবে বলছে কৃষি বিভাগ। প্রতিনিধি লতিফুল করিমের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। বিশ্বব্যাপী জনপ্রিয় ফুল জারবেরা এবার বগুড়ার মাঠে রঙিন সৌন্দর্য ছড়াচ্ছে জারবেরা ফুল। একদিকে এর বাহারি রং, অন্যদিকে লাভজনক দাম, এই দুয়ে হাত ধরে এই ফুল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের মাঝে। কৃষি বিভাগের সহায়তায় টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদন করে পলিনেট হাউস করে এই ফুল চাষ করছেন চাষিরা। উৎপাদন খরচ কম ও চাহিদা বেশি থাকায় বেশ লাভবান হচ্ছেন তারা। গাছ লাগানোর পরে ফেব্রুয়ারি থেকে আমি হারভেস্ট করছি। ইন্ডিয়া পুনে থেকে চারা নিয়ে আসা হয়েছে 5 লক্ষ টাকার। এখন অবধি পর্যন্ত 15 থেকে 20 লক্ষ টাকা আমার সবকিছু খরচ বাদ দিয়ে টোটালি লাভ আছে। জারবেরা ফুল চাষে সঠিক পরিচর্যার পরিকল্পনা থাকলে প্রতি শতকে প্রতিদিন উৎপাদন হয় 30 থেকে 50টি ফুল। ফলে প্রতি বিঘায় মাসে আয় 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত। এতে অনেক বেকার যুবকেরও আগ্রহ বাড়ছে জারবেরা চাষে। আমি তো কৃষি ডিপ্লোমাতে পড়তেছি, এই জন্য আমি সেই সুবাদে আমারও কিছু প্র্যাকটিক্যালের কাজ শেখা হচ্ছে এবং আমি কিছু করতেও পারতেছি। লাল, হলুদ, কমলা, বেগুনি সহ 9টি রঙের জারবেরা হয় ক্রেতাদের চাহিদাও বেশি। প্রতিটি ফুল বিক্রি হয় 8 থেকে 12 টাকায়। পর্যাপ্ত পরিমাণ জারবেরাটা উৎপন্ন হয়, তাহলে আমাদের মানটা গুণগত মান সম্পন্ন হবে এবং কোয়ালিটিটা ভালো হবে এবং দামও কম হবে। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চাষিদের। ভবিষ্যতে এখান থেকে দেশের অন্যান্য জেলাতেও ফুল সরবরাহ করা হবে বলে জানায় কৃষি কর্মকর্তা। একদিন পর পর প্রায় 10 থেকে 12 হাজার টাকা জারবেরা ফুল উনি বিক্রি করছেন বাজারে। একই সাথে জারবেরা ফুলের সংরক্ষণ ক্ষমতাটা একটু বেশি, এটা সহজেই নষ্ট হয় না, এই জন্য এটার বাজারে চাহিদা বেশি। শুধু চাহিদা নয়, বিদেশে রপ্তানির সম্ভাবনাও দেখছেন অনেকেই। তাই ফুল চাষে নতুন স্বপ্ন দেখছেন বগুড়ার চাষিরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।